অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী আলো ও ছায়া। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। প্রথমেই যদি আপনারা ধরে বসেন যে এমনটা কখনো হতে পারে না, তবে আমি নাচার। আর যদি বলেন হতেও পারে, এই জগতে কত কি যে ঘটে, আমরা কি তার সবটা জানি, তাহলে এই কাহিনীটা শুনে ফেলুন। আমার বিশ্বাস এতে আপনাদের খুব একটা বড় কোনো ক্ষতি হবে না। আসলে গল্প লিখতে বসলে এমন কোনো প্রতিজ্ঞা করা হয় না যে সবটুকু একদম খাঁটি সত্যিই হতে হবে। দু এক লাইন ভুল বা একটু আধটু মতভেদ থাকতেই পারে, তাতে এমন কি এসে যায়। গল্পের নায়কের নাম যজ্ঞ দত্ত মুখুজ্জে। তার ডাকনাম হলো আলো। বিশেষ করে সুরমা তাকে আলো মশাই বলেই ডাকে, কিন্তু যজ্ঞ দত্ত তাকে ডাকে ছায়া দেবী বলে। বেশ কয়েকদিন ধরে তাদের মধ্যে এই নিয়ে ভারী ঝগড়া লেগে গেল। আসলে কে আলো আর কেই বা ছায়া, কিছুতেই তার মীমাংসা হয় না। শেষে সুরমা তাকে বুঝিয়ে দিল ব্যাপারটা ঠিক কি। ওগো আলো মশাই, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসছে না যে তুমি না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই? কিন্তু আমি না থাকলেও তুমি চিরকাল চিরজীবী হয়ে থাকবে। তাই তুমি হলে আসল আলো আর আমি তোমার ছায়া। বারে, একতরফা ডিগ্রি পেতে চাও তো পেতে পারো, কিন্তু তোমার এই বিচারটা কাজের মতো কিছু হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, আর চমৎকার হয়েছে আলো মশাই। আর ঝগড়া করতে হবে না। মেনে নাও না যে তুমি আমাদের আলো মশাই আর আমি হলাম শ্রীমতী ছায়া দেবী। বলতে বলতে ছায়া দেবী নানাভাবে আমাদের আলো মশাইকে ব্যস্ত করে তুলল। গল্পের তো এইটুকুই হলো, কিন্তু এবার শ্রোতাদের সাথেই আমার একটা যুদ্ধ না বেঁধে গেলে বাঁচি। আপনারা হয়তো বলবেন এরা নিশ্চয়ই স্ত্রী পুরুষ। আমি বলবো হ্যাঁ, এরা পুরুষ আর নারী বটে, কিন্তু এরা স্বামী স্ত্রী নয়। এবার আপনারা নিশ্চয়ই চোখ রাঙিয়ে ভাববেন, তবে কি এদের মধ্যে কোনো অবৈধ ভালোবাসা আছে? আমি বলবো না, এ এক ভীষণ শুদ্ধ ভালোবাসা। যজ্ঞ দত্তের বয়স এখন 23 আর ছায়ার বয়স 18। এর পরেও যদি আপনারা তাদের কথা শুনতে চান, তবে বলছি, আমাদের গল্পের নায়ক যজ্ঞ দত্তের চেহারাটা একটু কল্পনা করুন। ছোট করে ছাঁটা দাড়ি, চোখে চশমা আর মাথায় ল্যাভেন্ডারের হালকা সুগন্ধ। পরনে তার কুঁচকানো ঢাকায় ধুতি, শার্টে দামি এসেন্স মাখানো, আর পায়ে মকমলের কাজ করা চটি, যেটাতে ছায়া নিজের হাতে সুতোর ফুল তুলে দিয়েছে। বাড়ির লাইব্রেরির ঘরে থরে থরে সাজানো বই, আর বাড়িতে দাসদাসীর অভাব নেই। ঠিক এই সময় টেবিলের ধারে বসে যজ্ঞ দত্ত মন দিয়ে একটা চিঠি লিখছিল। তার ঠিক সামনেই রাখা ছিল একটা মস্ত বড় আয়না। এমন সময় ঘরের পর্দা সরিয়ে ছায়া দেবী খুব সাবধানে ভেতরে ঢুকল। তার খুব ইচ্ছে ছিল পিছন থেকে চুপি চুপি গিয়ে যজ্ঞ দত্তের চোখ দুটো হাত দিয়ে টিপে ধরবে। সে যজ্ঞ দত্তের পিঠের কাছে এসে যেই না হাতটা বাড়াতে যাবে, ঠিক তখনই সামনের আয়নাটার দিকে তার নজর পড়ল। সে দেখল যজ্ঞ দত্ত আয়না দিয়ে তার দিকেই তাকিয়ে আছে, আর মনে মনে মুখ টিপে হাসছে। ধরা পড়ে গিয়ে সুরমাও আর হাসি চেপে রাখতে পারল না। ইস, কেন দেখে ফেললে বলো তো? ধরা পড়ে গেলাম তো। হো মা, সেটা কি আমার দোষ সুরো? আমি তো নিজের কাজ করছিলাম। তবে কার দোষ শুনি? আমি তো কত সাবধানে এসেছিলাম। এর অর্ধেকটা তোমার দোষ, আর বাকি অর্ধেকটা ওই বেচারা আয়নাটার। ও কেন তোমাকে মাঝপথে ধরিয়ে দিল? দাঁড়াও, এক্ষুনি আমি ওটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। খুব শয়তানি শিখেছে আয়নাটা। তা না হয়ে দিলে, কিন্তু বাকি অর্ধেকটা, অর্থাৎ তোমার নিজের যে দোষটা আছে, সেটার কি হবে?
একটু থমকে দাঁড়িয়ে যজ্ঞদত্তের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে সুরমা বলে, আলো মশাই। কেন ছায়াদেবী, হঠাৎ এভাবে ডাকলে কেন? আচ্ছা, তুমি তুমি দিন দিন এমন রোগা হয়ে যাচ্ছ কেন বলো তো? চোখে মুখে তো সেই আগের তেজ নেই। কই, আমার তো তা বিশ্বাস হয় না। আমি তো বেশ ভালোই আছি। হবে কি করে? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না কেন? শরীরের ওপর তো তোমার কোনো মায়া নেই। কি বলো তো সুরো, আজ কি তাহলে শুধু কোন্দল করতেই এসেছো? মানে ঝগড়া করার জন্যই একেবারে তৈরি হয়ে এসেছো তো? কিন্তু মুশকিল হলো, আমি তোমার সাথে ঝগড়া করতে মোটেও রাজি নই। আচ্ছা আলো মশাই, তুমি বিয়ে করছো না কেন বলো তো? এইভাবে কতদিন চলবে? সেই জবাব তো রোজই একবার করে দিয়ে আসছি সুরো। নতুন করে আমি আর কি বলবো? না, এবার তোমাকে বিয়ে করতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। আচ্ছা সুরো, তুমিই বা একটা বিয়ে করছো না কেন? এ কথা শুনে সুরমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে ছোঁ মেরে যজ্ঞদত্তের হাত থেকে চিঠিখানা কেড়ে নিল। যজ্ঞদত্তের চোখের দিকে তাকিয়ে এক রাশ লজ্জা আর দুঃখ মেশানো গলায় সে বলে উঠল, ছি আলো মশাই, কি বললে এটা? বিধবাদের কি কখনো আবার বিয়ে হয়? সমাজ কি তা মেনে নেয়? সুরমার মুখে বিধবাদের কি বিয়ে হয়? এ কথা শুনে যজ্ঞদত্তের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে জানালার বাইরের দিকে তাকিয়ে খানিকক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর খুব ধীর আর নিস্তব্ধ গলায় বলল, কে জানে সুরো, কেউ বলে হয়, আবার কেউ বলে হয় না। শাস্ত্র আর সমাজের বিচারে এই প্রশ্নের কোনো সহজ উত্তর আজও বোধহয় মেলেনি। তবে আমাকে মিছিমিছি এই কারণের ভাগিদার করার চেষ্টা কেন করছো? কেন আমাকে এমন কথা বললে আলো মশাই? যজ্ঞদত্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের ভেতরটা যেন একটা না বলা ব্যথায় ভরে উঠল। সে সুরমার দিকে মায়া মাখানো চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, তবে কি চিরকাল তুমি এভাবেই শুধু আমার সেবা করে কাটিয়ে দেবে সুরো? তোমার তোমার নিজের জীবনের কি কোনো চাওয়া পাওয়া থাকতে নেই? আমি তো এই সেবাতেই আনন্দ পাই। এ কথা বলেই সুরমা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার এতক্ষণে চেপে রাখা আবেগ বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে যজ্ঞদত্তের সামনেই ঝরঝর করে কেঁদে ফেলল। যজ্ঞদত্ত পরম মমতায় তার হাতের কাছে থাকা রুমাল দিয়ে সুরমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, সুরো, তুমি কাঁদছো কেন? শান্ত হও সুরো, শান্ত হও। আমাকে কি একবার খুলে বলবে না তোমার মনের আসল স্বাদ কি? তুমি আসলে কি চাও? সুরমা কান্নায় ভেঙে পড়লেও তার চোখ দুটো যেন এক অদ্ভুত তৃপ্তিতে ভরেছিল। যজ্ঞদত্তের এই সহানুভূতি আর ভালোবাসা তাকে একদিকে যেমন শান্তি দিচ্ছিল, অন্যদিকে তার বিধবা জীবনের অপ্রাপ্তিগুলোকে আরো বড় করে তুলছিল। তাই বলল, আলো মশাই, আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও না। আমি আর এখানে থাকতে পারছি না। গভীর মায়ায় সুরমার দিকে তাকিয়ে যজ্ঞদত্ত বলল, আমায় ছেড়ে থাকতে পারবে তো সুরো? পারবে একলা থাকতে? সুরমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না। সে ডানে বাঁয়ে দুবার মাথা নাড়াতে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই তার চোখের জল ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ল। সেই জল যেন বহুদিনের জমানো কোনো পাহাড় প্রমাণ কষ্ট। কিছুক্ষণ পর সুরমা চোখের জল মুছে নিজেকে সামলে নিয়ে গলার স্বর বদলে আদুরে গলায় বলল, যোগ্য দাদা, হ্যাঁ? সেই গল্পটা আবার বলো না একবার। কোন গল্পটা সুরো? সেই যে আমাকে যখন বৃন্দাবনে তুমি কিনেছিলে, মনে নেই? আচ্ছা আচ্ছা, কত টাকায় কিনেছিলে গো আমায়?
পুরনো স্মৃতিতে ডুবে গিয়ে হেসে ফেলল যজ্ঞদত্ত। বলল, ও সেই গল্পটা, আচ্ছা আচ্ছা। মাত্র 50 টাকায় কিনেছিলাম তোমায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে পরীক্ষা দিয়ে সবে পশ্চিমে বেড়াতে গিয়েছি। মা তখন বেঁচে ছিলেন, তিনিও আমাদের সাথেই ছিলেন। একদিন দুপুরবেলা মালতীকুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে এসেছিল। তারই ভিড়ের মধ্যে আমি প্রথম তোমাকে দেখতে পেয়েছিলাম। জানো সুরো, যৌবনের প্রথম ধাপে পা দিয়ে তখন জগৎটাকে এত সুন্দর লাগতো যে শুধু নিজের চোখে সেই মাধুর্য উপভোগ করে মন ভরতো না আমার। খুব ইচ্ছে হতো মনের মতো আরেক জোড়া চোখ যদি পাশে থাকতো, যারা আমার সাথে একইভাবে এই সৌন্দর্য দেখতে পেত। আমি যদি তাকে বুঝিয়ে বলতে পারতাম যে, ও কি সুরমা, তুমি তুমি আবার কাঁদছো কেন? চোখের জল আড়াল করে সুরমা বলে, না তো, কাঁদছি না। তুমি বলো না, থামলে কেন? বেশ, তুমি তখন মাত্র 13 বছরের এক নবীন বৈষ্ণবী। হাতে একটা মন্দিরা ছিল তোমার, আর তুমি খুব সুন্দর করে গান গাইছিলে। যা, কি যে বলো না, আমি বুঝি গান গাইতে পারি? ছাই পারি। সুরমার মুখে সেই ম্লান হাসি দেখে যজ্ঞদত্তের মনে হলো 18 বছরের সেই বৈষ্ণবী মেয়েটি আজও তার মনের মধ্যে ঠিক আগের মতোই জীবন্ত হয়ে আছে। তাই বলল, তখন তো তুমি বেশ গাইতে পারতে সুরো। তারপর অনেক পরিশ্রমে তোমাকে আমি খুঁজে পাই। জানতে পারি তুমি ব্রাহ্মণের মেয়ে, অথচ এইটুকু বয়সেই তুমি বাল্য বিধবা। তোমার মা তীর্থে এসে আর ফিরতে পারেননি, ওখানেই স্বর্গে গিয়েছেন তিনি। আমার মা তোমাকে নিজের কাছে নিয়ে এলেন, একদম নিজের মেয়ের মতো করে বুকে টেনে নিয়েছিলেন তোমায়। তারপর মা যখন মারা যান, তখন তিনি আবার তোমাকেই আমার হাতে ফিরিয়ে দিয়ে গেলেন। আচ্ছা যজ্ঞ দাদা, আমার আমার আসল বাড়ি কোথায় গো? আসল বাড়ি? যতটুকু আমি শুনেছি কৃষ্ণনগরের কাছে কোথাও একটা। আমার কি আর কেউ নেই এই পৃথিবীতে? মা, কেন থাকবে না? এই তো আমি তো আছি। আমি আছি বলেই তো তোমার সব আছে সুরমা। যজ্ঞদত্তের এই কথা শুনে সুরমার চোখ দুটো আবার জলে ভরে এলো। সে অনেকক্ষণ যজ্ঞদত্তের মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা যজ্ঞ দাদা, তুমি কি আমাকে আবার বিক্রি করে দিতে পারো? না সুরো, তা আমি পারি না। নিজেকে বিক্রি না করে দেওয়া পর্যন্ত তোমাকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। সুরমা আর কোনো কথা বলল না। সে ভেজা চোখে অপলক দৃষ্টিতে যজ্ঞদত্তের দিকে তাকিয়ে রইল। অনেকটা সময় কেটে যাওয়ার পর সে খুব ধীরে ধীরে নিজের মনের সুপ্ত ইচ্ছাটা প্রকাশ করল। তুমি আমার বড় দাদা আর আমি তোমার ছোট বোন। আমাদের এই দুজনের মাঝখানে একটা মিষ্টি মতো বউ নিয়ে এসো না দাদা। হঠাৎ এমন কথা বলছো কেন সুরো? কেন জানো? সারা দিন ধরে তাকে আমি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তোমার পাশে বসিয়ে রাখবো। দেখতে খুব সুন্দর লাগবে। তা কি তুমি সত্যিই পারবে সুরো? নিজের প্রাণে ধরে এটা তুমি মেনে নিতে পারবে? যজ্ঞদত্তের চোখের দিকে সরাসরি তাকিয়ে সুরমা বলল, আমি কি এতটাই অধম যে হিংসা করব? তোমার সুখেই তো আমার আনন্দ। আচ্ছা, হিংসা না হয় করলে না, কিন্তু তোমার নিজের যে জায়গাটা আমার জীবনে আছে সেটা কি অন্য কাউকে বিলিয়ে দিতে পারবে তুমি? বিলিয়ে দিতে যাব কেন? আমি রাজাই থাকব। শুধু রাজ্যের জন্য একটা মন্ত্রী নিয়োগ করব। তখন দুজনে মিলে তোমার এই রাজ্যটা বেশ আমোদ করে চালাতে পারবো। দেখো ছায়া,
আমার নিজের কোনো বিয়ের ইচ্ছে নেই, কিন্তু তোমার যদি সত্যিই একজন সঙ্গীর খুব প্রয়োজন হয় তবে আমি বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ দাদা, নিশ্চয় করো, খুব আনন্দ হবে। আমরা দুজনে খুব সুখে দিন কাটাবো। মুখে হাসি থাকলেও মনে মনে সুরমা অন্য কথা ভাবছিল। সে নিজেকে বলছিল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, তাই আমার মান অপমানের ভয়ও নেই। কিন্তু শুধু আমার জন্য তুমি কেন কলঙ্ক বয়ে বেড়াবে? তুমি তো আমার দেবতা। তুমি বিয়ে করো দাদা, তোমার মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে নেব। কলকাতায় প্রতিবেশীদের খবর অনেকেই রাখে না, আবার অনেকে একটু বেশি রাখে। যারা খবর রাখে তারা আড়ালে বলা বলি করে, যজ্ঞদত্ত এমএ পাশ করুক আর যাই করুক, ছেলেটা কিন্তু চরিত্রহীন। ইশারায় তারা সুরমার কথাটাও টেনে আনে। সুরমা আর যজ্ঞদত্ত মাঝে মাঝে এসব কথা শুনতে পায়। শুনে তারা রাগে না, বরং দুজনে মিলে হাসাহাসি করে। আসলে আপনি ভালো হন আবার মন্দ হন, বড় লোক হলে আপনার বাড়িতে লোক আসবেই, বিশেষ করে মহিলারা। কেউ কেউ এসে সুরমাকে বলে, হ্যাঁ গা সুরমা, তোমার দাদার একটা বিয়ে দাও না কেন? দাও না দিদি, তোমরা যদি একটা ভালো মেয়ে খুঁজে দিতে পারো। সুরমার যে সখী সে কথাটা শুনে মুচকি হেসে ফেলে। সে মনে মনে ভাবে, তাই তো, যজ্ঞদত্তের জন্য ভালো মেয়ে মেলা তো বড় শক্ত। সুরমার রূপে যার চোখ ভরে আছে তার অন্য কাউকে কি আর ভালো লাগবে? ধুর পোড়ার মুখে, যা মুখে আসে তাই বলিস না। বলতে বলতে সুরমার পুরো মুখমণ্ডল এক অদ্ভুত স্নেহ আর গর্বে রাঙিয়ে ওঠে। ঠিক তার কয়েকদিন পর সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছিল। সুরমা যজ্ঞদত্তের ঘরে ঢুকে বেশ উৎসাহের সঙ্গে বলে উঠল, আলুমশাই, একটা মেয়ে পছন্দ করে এলাম কিন্তু। মা চালে, একটা বড় দুর্ভাবনা গেল তাহলে। তা কোথায় দেখলে মেয়ে? ওই যে ও পাড়ার মিত্তিরদের বাড়ি আছে না, ওখানে। বলছো কি শুরু? বামুন হয়ে শেষ পর্যন্ত কায়েতের ঘরে বিয়ে করব? আরে না না, কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? মেয়েটির মা ওই বাড়িতে রেঁধে খেতেন। মেয়েটি নাকি খুব ভালো, আমি দেখে এসেছি। তুমি একবার গিয়ে যদি দেখে আসো আর তোমার মনে ধরে, তবে ওকে ঘরে নিয়ে এসো। আমি কি এতটাই হতভাগা যে দুনিয়ার ভিখারি ছাড়া আমার কপালে আর কেউ জুটবে না? কেন, ভিখারি কুড়িয়া নাকি তোমার জীবনের নতুন কোনো কাজ নাকি? মনে নেই আমায় কোত্থেকে এনেছিলে? আবার সেই পুরনো কথা। তোমার সাথে আর পারা গেল না শুরু। না আলো মশাই, ওসব অজুহাত চলবে না। তুমি যাও না, একবার নিজে গিয়ে দেখে এসো। যদি তোমার মনে ধরে তবে আর না করো না। আমি জানি আমার মনে ওসব কিছুতেই ধরবে না। শুধু শুধু গিয়ে আমার কি লাভ? ধরবে গো, ধরবে। তুমি একবার গিয়েই দেখো না। ছায়াদেবী তখন কোমর বেঁধে লেগে পড়ল আলো মশাইকে সাজাতে। সে তাকে এত সেন্ট লোশন মাখিয়ে ঘষে মেজে আর চুল এমনভাবে আঁচড়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল যে যজ্ঞদত্ত নিজেই লজ্জিত হয়ে পড়ল। ছি সুরো, এ তো বড় বাড়াবাড়ি হয়ে গেল। লোকে দেখলে আমায় কি বলবে? তা বলুক গে, তুমি এবার বেরিয়ে পড়ো দেখি। শেষ পর্যন্ত যজ্ঞদত্ত গাড়ি নিয়ে মেয়ে দেখতে বেরোলো। পথে সে তার এক বন্ধুকেও তুলে নিল। চলো ভাই, আজ মিত্তির বাড়ি থেকে একটু জলযোগ করে আসি। হঠাৎ মিত্তির বাড়ি? তার মানে? আরে ওই বাড়িতে একটা ভিখিরি মেয়ে আছে, তাকেই নাকি আমাকে বিয়ে করতে হবে। কি বলছো? এমন খোঁজ তোমাকে কে দিল? তুমি শেষ পর্যন্ত একটা ভিখিরি মেয়েকে বিয়ে করবে? তোমরা যার হিংসে মরে যাও, সেই ছায়াদেবী এই বুদ্ধি দিয়েছে। তার হুকুম তো আর অমান্য করা যায় না। যজ্ঞদত্ত তার বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে ঘরের ভেতরে ঢুকলেন। মেয়েটি একটি কার্পেটের আসনের উপর বসেছিল। তার পরনে সাধারণ দিশি কাপড়, কিন্তু সেটা এতবার ধোয়া হয়েছে যে সুতোগুলো মাঝে মাঝে জালের মতো পাতলা হয়ে গেছে। হাতে সাধারণ কাঁচের চুড়ি আর একজোড়া তামার মতো রঙের সোনার বালা, যেগুলোর ভেতরের গালা মাঝে মাঝে দেখা যাচ্ছে।
মাথায় সে এত তেল মেখেছে যে কপালটা চকচক করছে, আর ব্রহ্মতালুর ওপর শক্ত করে বাঁধা খোঁপাটা কাঠের মতো উঁচু হয়ে আছে। এসব দেখে দুই বন্ধু একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। শেষে যজ্ঞদত্ত হাসি চেপে মেয়েটির দিকে তাকিয়ে কথা শুরু করলো। কি নাম তোমার? মেয়েটি তার বড় বড় শান্ত কালো চোখ দুটো মেলে যজ্ঞদত্তের মুখের দিকে তাকিয়ে উত্তর দিল, প্রতুল। বন্ধুর গায়ে চিমটি কেটে ফিসফিস করে বলে, ওয়ে, এ তো দেখছি প্রতুল, গদাধর নয় তো? এবার বন্ধুটি যজ্ঞদত্তকে হালকা ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, জ্যাঠামি করো না তো, যা করার তাড়াতাড়ি করো, পছন্দ হয় কিনা দেখে নাও। হ্যাঁ, একেই নি। বেশ তো। আচ্ছা, কি পড়ো তুমি? কিছু না। সে তো আরো ভালো। আচ্ছা, কাজকর্ম করতে জানো? প্রতুল কোনো কথা না বলে শুধু মাথা নাড়ালো। ভারী কর্মী মেয়ে বাবু, রাঁধা বাড়া থেকে সংসারের সব কাজে একদম মায়ের হাত পেয়েছে। আর মুখে তো একদম কথাটিই নেই, বড্ড শান্ত মেয়ে। তা বুঝেছি। আচ্ছা প্রতুল, তোমার বাবা কি বেঁচে নেই? না। মাও মারা গেছেন? হ্যাঁ। যজ্ঞদত্ত দেখল এই সাধারণ শান্ত মেয়েটির চোখে জল টলমল করছে। তার মনের মধ্যে এক মায়ার সৃষ্টি হলো। তোমার কি আপনার বলতে কেউ নেই? না। তুমি আমাদের বাড়ি যাবে? প্রতুল প্রথমে ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল, কিন্তু ঠিক সেই সময় জানলার দিকে তাকাতেই সে দেখল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন রাগে আগুন জ্বরাচ্ছে। সেটা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। না। ভেতর থেকে মেয়ে দেখা শেষ করে যজ্ঞদত্ত যখন বাইরে এলেন, তখন মিত্তির মহাশয়ের সাথে তার দেখা হলো। মিত্তির মহাশয় বেশ কৌতূহল নিয়ে যজ্ঞদত্তের কাছে এগিয়ে এলেন। তা বাবা, মেয়ে কেমন দেখলেন? আপনাদের পছন্দ হয়েছে তো? আগে হ্যাঁ, বেশ দেখেছি। তবে কি বিবাহের দিনক্ষণ স্থির করা হবে? আপনারা অনুমতি দিলে আমি পঞ্জিকা দেখতে পারি। হ্যাঁ, দিন স্থির হোক তবে। যজ্ঞদত্তের এই ছোট্ট উত্তরে মিত্তির মহাশয় যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কোনো বাদানুবাদ বা শর্ত ছাড়াই বিয়েটা পাকা হয়ে গেল। কিন্তু যজ্ঞদত্তের মনের কোণে তখন কি চলছিল তা বোধহয় সে নিজেও তখন বুঝতে পারছিল না। 12-13 বছরের কোনো বালকের হাত থেকে যদি কোনো নির্দয় আর রসহীন অভিভাবক তার আধা পড়া মজার কোনো গল্পের বই কেড়ে নিয়ে লুকিয়ে রাখেন, তবে সেই বালকের মনের অবস্থা যেমন হয়, তার ভেতরের প্রাণটা যেমন ব্যাকুল হয়ে সেই শুকিয়ে যাওয়া মুখ আর ভীত বালককে এঘর থেকে ও ঘর ছুটিয়ে নিয়ে বেড়ায়। ভয়ে ভয়ে তার চোখ দুটো যেমন শুধু সেই প্রিয় জিনিসটাকে খুঁজে পাওয়ার জন্য ব্যস্ত আর বিরক্ত হয়ে থাকে, আর সব সময় যেন কারো উপর রাগ করতে ইচ্ছে করে, ঠিক তেমনই ভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটফট করতে লাগলো। সে যেন কি একটা খুঁজে বের করার চেষ্টা করছে। ঘরের চেয়ার, বেঞ্চ, সোফা, বিছানা, ঘর, বারান্দা সব কিছুর ওপরেই সে বিরক্ত হয়ে উঠল। রাস্তার ধারের একটা জানলাও তার পছন্দ হলো না। একবার এটাতে বসে তো পরক্ষণেই ওটাতে গিয়ে বসতে লাগলো। ঠিক সেই সময় যজ্ঞদত্ত ঘরে ঢুকলেন। কি হলো আলুমশাই? সুরমা দেখল আলুমশাইয়ের মুখ আজ খুব গম্ভীর। সুরমা বলল, পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। যজ্ঞদত্তের মুখে এই মাসেই বিয়ে শুনে সুরমার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। সে এক নিরানন্দ উৎসাহ নিয়ে যজ্ঞদত্তের কাছে এগিয়ে এলো। মুখে খুশির ভান থাকলেও তার মনের অবস্থা তখন মোটেই ভালো ছিল না। সে আজ আর কোনো চপলতা বা উপদ্রব করল না, শুধু খুব গম্ভীর হয়ে বলল, আলুমশাই, আমার মাথা খাও, সত্যি করে বলো তো। আরে কি বিপদ, সত্যি তো বলছি। আমার মরা মুখ দেখো, বলো তোমার কি
সত্যি মেয়েটিকে পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। যজ্ঞদত্তের এই হ্যাঁ শুনে সুরমা যেন হঠাৎ বাকরুদ্ধ হয়ে গেল। সে আর কোনো কথা খুঁজে পাচ্ছিল না। ছোট ছেলেমেয়েরা ধমক খাওয়ার পর কান্নার ঠিক আগে যেমন এদিক ওদিক তাকিয়ে অর্থহীন কিছু একটা বলে ফেলে, সুরমাও ঠিক তেমনই ছোট বাচ্চার মতো মাথা হেলিয়ে ভারী গলায় বলে উঠল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত তখন নিজের ভাবনায় এতটাই মশগুল ছিল যে সে বুঝতেই পারল না সুরমার এই কথাটার কোনো মানেই হয় না। কারণ প্রথমত সুরমা কখনোই বলেনি যে মেয়েটি যজ্ঞদত্তের পছন্দ হবে, আর দ্বিতীয়ত সে নিজেও মেয়েটিকে দেখেনি। সুরমা মোটেই আশা করেনি যে যজ্ঞদত্ত এত সহজে কাউকে পছন্দ করে ফেলবে এবং এত তাড়াতাড়ি সব পাকা হয়ে যাবে। তাই যজ্ঞদত্তের ঘরে একা বসে সে সারাটা দিন শুধু এই কথাই তোলপাড় করতে লাগলো। 2 দিন পর যজ্ঞদত্তের মনের মেঘ কিছুটা যেন কাটল। সে অনেক কিছু বুঝতে পেরে সুরমাকে ডেকে বলল, সুরো, এ বিয়ে দিও না। আমার মন সায় দিচ্ছে না সুরো। বাহ, তা কি হয়? এখন না বললে চলবে কেন? সবচেয়ে স্থির হয়ে গেছে? না সুরো, কিচ্ছু স্থির হয়নি। আমি চাইলে এখনই সব পাল্টে দিতে পারি। না আলো মশাই, তা হতে পারে না। একটা কথা দিয়ে সেটা ফিরিয়ে নেওয়া কি ঠিক হবে? আর একবার ভেবে দেখো তো, একটা দুঃখী মেয়ের ভাগ্য আজ তোমার হাতে। তাকে সুখী করার সুযোগটাকে এভাবে হাতছাড়া করবে তুমি? সুরমার কথা শুনে যজ্ঞদত্তের মনে সেই শান্ত মেয়ে প্রতুল কুমারীর মুখটা ভেসে উঠল। সেই দিন দেখার সময় মেয়েটির কালো চোখ দুটিতে যে এক অদ্ভুত সহিষ্ণুতা আর শান্ত ভাব ছিল, তা যজ্ঞদত্তকে চুপ করিয়ে দিল। সে আর প্রতিবাদ করতে পারল না। কিন্তু তার মনের ভেতর চিন্তার ঢেউ আছড়ে পড়তে লাগলো। সে প্রতুলের চেয়ে সুরমার কথাটাই বেশি করে ভাবতে লাগলো। বর্ষার দিনে বাদল পোকা যেমন হুট করে ঘর ভরিয়ে দেয়, ঠিক তেমনই যজ্ঞদত্তের মনটা এক অজানা অস্বস্তিতে ভরে উঠল। পোকাগুলো কোত্থেকে আসছে যেমন বোঝা যায় না, তেমনি সুরমার মুখের এই কথাগুলো তার মনের কোন গুপ্ত আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসছে, যজ্ঞদত্ত কিছুতেই তা খুঁজে পেল না। এক ধোঁয়াশা তার চোখের সামনে জাল বুনে দিল, যার ফলে সে তার অতি পরিচিত সুরমার আসল মনের ভাবটা আজ একদমই পরিষ্কার দেখতে পাচ্ছিল না। শেষ পর্যন্ত বিবাহ সম্পন্ন হল। যজ্ঞদত্ত নতুন বউ ঘরে নিয়ে এলো। বিকারগ্রস্ত কোনো রোগী ঘরে কেউ না থাকলে যেমন নিজের সমস্ত শক্তি দিয়ে জলের ঘড়াটা আঁকড়ে ধরতে চায়, সুরমা ঠিক তেমন করে নতুন বধূকে আলিঙ্গন করল। নিজের যত গয়না ছিল সব তাকে পরিয়ে দিল। নিজের যত দামি কাপড় ছিল সব ভরে দিল নতুন বউয়ের বাক্সে। সুরমার এই অস্বাভাবিক উৎসাহ আর শুকনো মুখে সারা দিন ধরে বউ সাজানোর ধুম দেখে যজ্ঞদত্তের মুখটা চুন হয়ে রইল। আসলে খুব গভীর আর খারাপ স্বপ্নও সহ্য করা যায়, কারণ সহ্য শক্তির বাইরে গেলেই ঘুম ভেঙে যায়। কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখাটা বড় ভয়ঙ্কর। এতে দম আটকে আসতে থাকে, না শেষ হয় সেই ঘোর, আর না ভেঙে যায় ঘুম। যজ্ঞদত্ত আর সুরমা, অর্থাৎ আলো ও ছায়া, উভয়েরই এখন এই অবস্থা। এক একদিন মনে হয় সবটাই স্বপ্ন, আবার পরক্ষণেই মনে হয় এটাই রূঢ় সত্যি। কিছুদিন পর একদিন নিজের ঘরে ডেকে যজ্ঞদত্ত সুরমাকে উদ্দেশ্য করে বলল, ছায়া দেবী। কি যোগ্য দাদা? আজ আলোমশাই বলে ডাকলে না যে? আলো মশাই? উনি
অনেক দিন আমার কাছে তুমি আসো না সুরো, একবার কাছে এসো। যজ্ঞদত্তের এই আকুল আহ্বানে সুরমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে যন্ত্রচালিত মানুষের মতো ধীরে ধীরে তার আলোমশাইয়ের দিকে এগিয়ে গেল। তাদের দুজনের মাঝখানে যে আজ এক নতুন মানুষের দেওয়াল উঠে দাঁড়িয়েছে, সেই সত্যিটা যেন হুট করেই দুজনকে এক রাশ অন্ধকারে ডুবিয়ে দিল। যজ্ঞদত্তের হাত বাড়িয়ে কাছে ডাকায় সুরমা একবার করুণ চোখে তার মুখের দিকে তাকিয়ে দেখল, কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত যান্ত্রিকতায় নিজেকে সরিয়ে নিয়ে সে বলে উঠল, বাহ, আমি তো খুব লোক। ওদিকে নতুন বউকে ঘরে একলা ফেলে চলে এসেছি। আমি যাই। হ্যাঁ। বলতে বলতে সুরমা ঘর থেকে একরকম ছুটেই পালিয়ে গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা হয় আর সে যদি শান্তভাবে ক্ষমা করে চলে যায়, তাহলে চড় মারার পর নিজের মনটা যেমন খারাপ হয়ে থাকে, যজ্ঞদত্তের অবস্থা হলো ঠিক তেমনই। কোনো ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তার মনটাও ক্রমশ দমে যেতে লাগলো। যজ্ঞদত্তের কেবলই মনে হতে লাগলো যে সে অনেক বড় অপরাধ করে ফেলেছে আর সুরমা তাকে প্রাণপণে ক্ষমা করে যাচ্ছে। সুরমা এখন অদ্ভুত আচরণ শুরু করেছে। সে সারাদিন গয়নায় সাজিয়ে নতুন বউকে জোর করে যজ্ঞদত্তের পাশে বসিয়ে দেয়, আবার সন্ধ্যা হলেই বাইরে থেকে ঘরের দরজায় কট করে তালা বন্ধ করে দেয়। যজ্ঞদত্ত তখন বিষণ্ণ মনে গালে হাত দিয়ে ভাবতে থাকে, বেচারি নতুন বউও সবটা না হলেও খানিকটা নিশ্চয়ই বুঝতে পারে। সে খুব একটা চতুর মেয়ে নয় ঠিকই, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধি থেকে তো ভগবান কাউকেই বঞ্চিত করেন না। সেও সারা রাত জেগে কাটায়। বিয়ের পর 8 দিনও কাটেনি। এর মধ্যেই একদিন ভোরের বেলা যজ্ঞদত্ত সুরমাকে ডেকে বলল, সুরো, আমি ভাবছি বর্ধমানে পিসিমার কাছে গিয়ে বউকে একবার দেখিয়ে আনি। দামোদর নদের তীরে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছে যজ্ঞদত্ত বলল, পিসিমা, এই দেখো বউ নিয়ে এসেছি, দেখে যাও। ও মা, তুই বিয়ে করেছিস বুঝি? আহা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। দিব্যি চাঁদপানা বউ হয়েছে তো তোর। এবার মানুষের মতো ঘর সংসার কর। ঘর সংসার করার জন্যই তো সুরো জোর করে আমার বিয়েটা দিল। ও, সুরো বুঝি তোর বিয়ে দিয়েছে? সেই তো দিল, কিন্তু কপাল মন্দ পিসিমা, এই বউ নিয়ে আমার ঘর করা চলবে না। সে কি রে যজ্ঞ, কেন এমন কথা বলছিস? জানো তো পিসিমা, গণক ঠাকুর আমার কোষ্ঠী বিচার করে বললেন যে আমার হলো নরগণ আর আমার বউয়ের হচ্ছে রাক্ষসগণ। গণৎকার বললেন আমরা দুজন একসঙ্গে থাকলে নাকি কারো প্রাণ সংশয় হতে পারে। আমি তো আর বাঁচবো না পিসিমা। ষাট ষাট ষাট, ওসব কথা মুখে আনবি না বাচ্চা, ও কল্যাণ হবে। বিয়ের সময় তাড়াহুড়ো করে তো এসব আর দেখা হয়নি। এখনও তো তোমার কাছেই থাকবে। আমি মাসে মাসে 50টা করে টাকা পাঠাবো, কেমন? তাতে কি খরচ চলে যাবে না পিসিমা? হ্যাঁ, ওতে চলে যাবে। পাড়াগা জায়গা, খুব একটা কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়েটি বেশ ডাগর হয়ে উঠেছে। হ্যাঁ রে যজ্ঞ, একটা শান্তি সস্তায়ন করলে কি কিছুই কাজ হয় না? হতে পারে। আমি ভট্টাচার্য মশাইয়ের সাথে কথা বলে যেটা ভালো হয় সেটা তোমাকে জানাবো। তা জানাস বাবা, আমার তো বড্ড মায়া হচ্ছে মেয়েটার জন্য। সন্ধ্যার সময় বউকে আড়ালে ডেকে যজ্ঞদত্ত বিদায় নেওয়ার কথা পারলেন।
তবে তুমি এখানেই থাকো, কেমন? আমি চললাম। আচ্ছা তোমার যা কিছু দরকার হবে আমাকে জানিও। আচ্ছা। কিন্তু তুমি কি চিঠি লিখতে জানো? না। ও মা, তবে তুমি কি করে জানাবে? নববধূ প্রতুল আর কোনো কথা বলল না। সে গৃহপালিত হরিণীর মতো তার বড় বড় শান্ত চোখ দুটি স্বামীর মুখের ওপর রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। যজ্ঞদত্ত বেশিক্ষণ সেই দৃষ্টি সহ্য করতে পারলেন না, মুখ ফিরিয়ে ঘর থেকে চলে গেলেন। পিসিমার বাড়িতে আসার পর থেকেই প্রতুল ভোরবেলা উঠে কাজে লেগে পড়ল। মিছিমিছি বসে থাকা সে কোনোদিন শেখেনি। নতুন জায়গায় এলেও সে একদম পরিচিত মানুষের মতো ঘরকন্নার কাজ শুরু করে দিল। 2-4 দিনেই পিসিমা বুঝতে পারলেন এমন গুণবতী মেয়ে সবাই গর্ভে ধরে না। প্রতুলের অঙ্গে অনেক গয়না, পাড়া শুদ্ধ লোক ভেঙে পড়ল সেই গয়না দেখতে। তাদের কৌতূহলের শেষ নেই। এই কে দিয়েছে গো এত গয়না? তোমার বাবা বুঝি খুব বড় লোক? না, আমার বাবা মা তো কেউ নেই। এ সব গয়না আমার ঠাকুরজি দিয়েছেন। সুরমার দেওয়া গয়নাগুলো প্রতুলের অঙ্গে আজ যজ্ঞদত্তের দেওয়া মিথ্যে অপবাদের ছায়ায় ঢাকা পড়ে রইল। পিসিমার বাড়িতে নতুন বউয়ের সাথে পাড়ার 2-1 সমবয়সী মেয়ের বেশ ভাব হয়ে গেল। তারা সুযোগ পেলেই প্রতুলকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কথা জিজ্ঞেস করে মনের কথা বের করার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ গো বউ, তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ, তা তো বটেই। এই যে এত গয়না পরে আছো, সবই কি তারই দেওয়া? সব। তার তো আর এসবের দরকার নেই, তিনি যে বিধবা, তাই নিজে আর এসব পড়েন না। আচ্ছা বউ, তার বয়স কত হবে? আমাদের চেয়ে একটু বেশি হবে। তিনি নিজেই জোর করে আমার সাথে ওর বিয়ে দিয়েছেন। তা তোমার বর বুঝি তার খুব বাধ্য, ওর কথা খুব মেনে চলেন? হ্যাঁ, ঠাকুরজি তো একদম সতী লক্ষ্মী, সবাই তাকে খুব ভালোবাসে। ওদিকে কলকাতায় নিজের বাড়ির ওপরতলায় জানলা দিয়ে সুরমা দেখল যে যজ্ঞদত্ত একা বাড়ি ফিরে আসছে, সাথে বউ নেই। যজ্ঞদত্ত ঘরে ঢুকতেই সুরমা তাকে জিজ্ঞাসা করল, যজ্ঞ দাদা, বউকে কোথায় রেখে এলে? পিসিমার বাড়িতে। কেন, সাথে আনলে না কেন? থাক না ওখানে, কিছুদিন পরে আনলেই হবে। যজ্ঞদত্তের এই অবহেলার কথাগুলো সুরমার বুকে গিয়ে তীরের মতো বিঁধল। দুজনেই অনেকক্ষণ চুপ করে রইল। প্রিয় মানুষের সাথে ঝগড়া হওয়ার পর যেমন দুজনেই মুখ ভার করে থাকে, তাদের অবস্থাও হলো ঠিক তেমন। এভাবেই কিছুদিন কাটল। খুব অল্প কথা, খুব দূরত্ব। সুরমা শুধু সময় মতো মনে করিয়ে দেয়, নে খেয়ে নাও দাদা, অনেক বেলা হলো তো। হ্যাঁ, এই তো যাচ্ছি। কিন্তু এক বাড়িতে থাকতে গেলে তো চিরকাল এভাবে মুখ ভার করে থাকা যায় না। তাই ধীরে ধীরে আবার তাদের মধ্যে কথা শুরু হলো। যজ্ঞদত্ত আবার আদর করে ডাকতে লাগলেন, ও ছায়া দেবী। কিন্তু ছায়া তাকে আর আগের মতো আলো মশাই বলে ডাকে না। এখন সে শুধুই যজ্ঞ দাদা বা দাদা। 3 মাস বাদে সুরমা যজ্ঞদত্তকে বলে, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এবার তো অন্তত বউকে নিয়ে এসো। হ্যাঁ, হবে খন। এত ব্যস্ত হচ্ছ কেন? যজ্ঞদত্তের মনের ভাব বুঝতে পেরে সুরমাও আর জোর করল না। মাঝে মধ্যে পিসিমার চিঠি আসে। পিসিমা লেখেন যে বউয়ের ম্যালেরিয়া জ্বর হয়েছে, সঠিক চিকিৎসা দরকার। কিন্তু যজ্ঞদত্ত বউকে আনার বদলে শুধু কিছু টাকা বেশি করে পাঠিয়ে দেয়। এভাবেই আরও 1 মাস গেল। হঠাৎ একদিন খবর এলো যে পিসিমা মারা গিয়েছেন। যজ্ঞদত্তকে তড়িঘড়ি বর্ধমানে যেতে হলো। যাওয়ার সময় সুরমা তার মাথা ছুঁয়ে দিব্যি দিল,
এবার ফেরার সময় কিন্তু অবশ্যই বউকে সাথে নিয়ে আসবে, এই বলে দিলুম। বর্ধমানে পিসিমার শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হলো। একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়িয়ে বাড়ি ফেরার কথা ভাবছিলেন, ঠিক তখন তার নজর পড়ল উঠোনে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই প্রতুল হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকল। নতুন বউয়ের ইশারা পেয়ে যজ্ঞদত্ত ধীরে ধীরে ধানের মড়াইয়ের কাছে গিয়ে স্ত্রীর সামনে দাঁড়ালেন। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছিল, যেন অনেক না বলা কথা জমে আছে। কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ, আপনাকে কিছু বলার ছিল। বেশ তো, বলো না। নতুন বউ একবার ঢোক গিলল। তার চোখ দুটো যেন জলে ছলছল করছিল। খুব সাহস সঞ্চয় করে সে বলল, একদিন আপনি নিজে বলেছিলেন যে আমার যদি কোনো কিছুর দরকার হয় তবে যেন আপনাকে জানাই। হ্যাঁ, বেশ তো, বলো তোমার কি দরকার। এই বাড়িতে সবাই বলা বলি করছে যে আমি নাকি বড় অলক্ষণা। পিসি মারা যাওয়ার পর সবাই আমার দিকেই আঙুল তুলছে, তাই এখানে আর থাকতে আমার একদম ইচ্ছে করছে না। তাহলে কোথায় থাকতে চাও তুমি? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারে থাকার একটা ঠাঁই পাই, আমি তো সংসারে সব কাজ করতে পারি। আমাকে যে কোনো একটা কাজের বিনিময়ে সেখানে একটা জায়গা করে দিন না। কেন, তোমার নিজের বাড়িতে যাবে? তুমি যাবে? আমার নিজের বাড়ি? সে আবার কোথায়? বাপের বাড়ির লোকজন কি আমাকে আর সেখানে থাকতে দেবে? যজ্ঞদত্তের মনে এক নিগূঢ় মায়ার সৃষ্টি হলো। তিনি নিজের হাত বাড়িয়ে স্ত্রীর মুখখানি তুলে ধরলেন। তার শান্ত চোখের দিকে তাকিয়ে খুব দরদ দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমার বাড়িতে যাবে? যাব। বেশ, সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছে, চলো। সুরমার কথা শুনে প্রতুলের শুকনো মুখটা হঠাৎ যেন প্রফুল্ল হয়ে উঠল। তার চোখে এক চিলতে আশা দেখা দিল। ঠাকুরজি আমাকে মনে করেন? আজও আমাকে মনে রেখেছেন তিনি? করেন বই কি, সব সময় তোমার কথাই ভাবেন। তবে আমাকে নিয়ে চলুন, আপনাদের ওখানেই আমি যাব। পিসিমার বাড়িতে অলক্ষণা তকমা পাওয়া সেই শান্ত মেয়েটি শেষ পর্যন্ত আশ্রয়ের জন্য তার স্বামীর ঘরের দিকেই পা বাড়ালো। জগতে একরকমের লোক আছে যারা অন্যের ব্যাপারে মতামত দেওয়ার বুদ্ধি খুব একটা খুঁজে পায় না, কিন্তু তাদের এমন একটা সহজ বুদ্ধি থাকে যে নিজের জীবনের সিদ্ধান্তের জন্য তারা অপরের পরামর্শ নেওয়া প্রয়োজন মনে করে না। নতুন বউটি ঠিক এই দলেরই মেয়ে। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে কিছু জিজ্ঞাসা করে না। অনেকক্ষণ ভেবে এসে যজ্ঞদত্তকে বলল, আপনাদের কোনো অকল্যাণ হয়ে যাবে এই ভয়টা আমার মনের মধ্যে সারাক্ষণ কাজ করে। কিন্তু আমি বা আর কোথায় থাকবো? তাই বলছিলাম কি, আমি না হয় নিচতলাতেই থাকবো। সংসারের সব কাজ করতে নিচেই তো আমার সুবিধা হবে। কেন, উপরে কি তোমার থাকার কোনো ঘর নেই? আছে, কিন্তু আমি নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা বললেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে মেয়েটির কথাগুলো তো একদমই বোকার মতো নয়। তার কয়েকবার ইচ্ছে হলো বলেই ফেলেন যে সে মোটেই অলক্ষণা নয়, এবং ওই রাক্ষসগণ বা অশুভ লক্ষণগুলো সব তার বানানো মিথ্যে কথা। কিন্তু এই মিথ্যের আসল কারণটা তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিশেষ করে বাড়ি যাওয়ার পর নিজের অতীত আর ভবিষ্যতের আচরণের মধ্যে যে খুব একটা মিল রাখতে পারবেন, সেই ভরসাও তিনি পাচ্ছিলেন না। কলকাতায় পৌঁছানোর পর সুরমা দেখল যে বউ এসেছে।
এতদিনের উগ্র মানসিক অস্থিরতা কাটিয়ে সে এখন অনেক শান্ত ও স্থির। তাই বউকে নিয়ে সে এবার আগের মতো কোনো বাড়াবাড়ি করল না। খুব শান্ত ও ধীরভাবে সে প্রিয়জনকে সম্ভাষণ জানালো। সেই সম্ভাষণ কেবল মুখের কথা ছিল না, তার মনের ভেতরের গভীর কোনো মঙ্গল কামনাই যেন তার শুকনো মুখের ওপর এক ম্লান জ্যোতি ফিরিয়ে আনলো। কি গো বউ, তুমি তো দেখছি একদমই ভালো ছিলে না। আজ্ঞে ঠাকুরজি, মাঝে মাঝে বড় জ্বর হতো। সুরমা পরম মমতায় আঁচল দিয়ে বউয়ের কপালের ঘাম মুছিয়ে দিল। চিন্তা করো না, এখানে ভালো চিকিৎসা হলেই সব ঠিক হয়ে যাবে। দুপুরবেলা হঠাৎ সুরমা খবর পেল যে বউয়ের থাকার জন্য নিচতলার ঘর পরিষ্কার করা হচ্ছে। এ কথা শুনে অপমানে আর দুঃখে সুরমার চোখে জল চলে এলো। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে যজ্ঞ দত্তের কাছে ছুটে গেল। হ্যাঁ গো দাদা, বউ কি সত্যি নিচেই শোবে? তুমি তুমি কি তাকে বারণ করবে না? কিছু একটা তো বলো। আর কি বলবো, যার যা খুশি সে তাই করুক। যজ্ঞ দত্তের এই নিরুত্তাপ কথাগুলো সুরমার মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করল। সে বুঝতে পারল বাড়ির আবহাওয়াটা আগের চেয়েও অনেক বেশি গুমোট হয়ে উঠেছে। যজ্ঞ দত্তের এমন উদাসীনতা দেখে সুরমা লজ্জা আর ধিক্কারে নিজেকে আর ধরে রাখতে পারল না। যজ্ঞ দত্তের সামনেই সে কান্নায় ভেঙে পড়ল এবং সেখান থেকে ছুটে পালিয়ে গেল। কিন্তু ওপরতলার এই অশান্তি আর কান্নাকাটির শব্দ নিচতলায় পৌঁছল না। সেখানে নতুন বউ তখন এক মনে নিজের নতুন সংসার সাজাতে ব্যস্ত। ধীরে ধীরে সে সংসারের সব কাজকর্ম নিজের হাতে তুলে নিল, যা আগে সুরমা সামলাত। প্রতুল শুধু ওপরতলায় যায় না, আর স্বামীর সাথেও দেখা করে না। ক্রমে সুরমাও ওপরতলায় যাওয়া ছেড়ে দিল। বউ যেন দেখাতে চাইতো কর্মে কত সুখ, আর সুরমা বুঝত এই কাজের স্রোতেই মনের সব দুঃখ ভাসিয়ে দেওয়া যায়। দুজনের কেউই খুব একটা কথা বলতো না, কিন্তু তাদের মধ্যে এক গভীর সহানুভূতি গড়ে উঠতে লাগলো। মাঝে মাঝেই নতুন বউয়ের জ্বর হতো। 2-4 দিন না খেয়ে থাকলেই সে আবার আপনিই সেরে উঠত, কারণ ওষুধ খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ ছিল না। সেই সময়কার কাজগুলো দাসদাসীরাই করত। সুরমা চাইলেও তার শরীরে আর কুলোতো না। যে সুরমা দেবী একদিন সোনার প্রতিমার মতো ছিলেন, মাত্র 2 মাসের ব্যবধানে তার সেই রূপ আর লাবণ্য কোথায় যেন হারিয়ে গেল। ঠাকুরজি, তোমার এ কি দশা হয়েছে? তুমি দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন বলো তো? আমি কই না তো। আচ্ছা বউ, শরীরটা ভালো করার জন্য আমি যদি কয়েকদিনের জন্য বিদেশে ঘুরতে যাই, তোমার খুব কষ্ট হবে না তো? কষ্ট হবে বই কি ঠাকুরজি, খুব কষ্ট হবে। তবে কি যাব না? না ঠাকুরজি, তুমি কোথাও যেও না। তুমি বরং নিয়ম করে ওষুধ খাও আর এখানেই ভালো হয়ে ওঠো। সুরমা আর কিছু বলতে পারল না। সে পরম স্নেহ ভরে তার ছোট জা তথা পরম বন্ধুর কপাল চুম্বন করল। তাদের দুজনের এই মৌন বন্ধুত্ব যেন এক গভীর হাহাকারের নামান্তর হয়ে দাঁড়ালো। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবারের থালা সাজিয়ে দিচ্ছিল। যজ্ঞদত্ত এক দৃষ্টিতে সুরমার সেই মলিন আর রোগা মুখখানির দিকে তাকিয়েছিলেন। সুরমা যখন মুখ তুলে তাকালো, যজ্ঞদত্ত একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, সুরো, মাঝে মাঝে আমার মনে হয় মরে গেলেই বোধহয় বাঁচতাম। কেন এমন কথা কেন বলছো? বলতেই সুরমার চোখ জলে ভরে এলো। যজ্ঞদত্ত ম্লান হেসে বললেন, ভয় হয় সুরো, আর কতদিন এই প্রাণহীন জীবনটাকে বয়ে বেড়াতে হবে আমায়? বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন মাটি ছেড়ে আকাশে পালাবার জন্য প্রাণপণে লাফিয়ে ওঠে, কিন্তু আকাশ তো তার কেউ নয়, তাই সেই আশ্রয়হীন মরণাহত জীব যেমন শেষে মাটিকে জড়িয়ে ধরেই প্রাণ ত্যাগ করে, সুরমার অবস্থাও হলো ঠিক তেমন। সে ছটফট করে প্রথমে আকাশের দিকে তাকালো, তারপর যজ্ঞদত্তের পায়ের কাছে আছড়ে পড়ে কাঁদতে লাগলো।
যোগ্য দাদা, আমাকে তুমি ক্ষমা করো। আমি তোমার সব সুখের পথে বাধা, আমি তোমার শত্রু। আমাকে আমাকে তুমি অন্য কোথাও পাঠিয়ে দাও দাদা। আমাকে আমাকে ছাড়াই তুমি সুখী হও। তখনই হয়তো কোনো দাসী ঘরে চলে আসতে পারে, তাই যজ্ঞদত্ত তাড়াতাড়ি সুরমার হাত ধরে তাকে টেনে তুললেন। খুব যত্ন করে তার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, ছি সুরো, ছি, এমন ছেলে মানুষই করো না। শান্ত হও, শান্ত হও সুরো, শান্ত হও। সুরমা কোনো কথা না বলে নিজের চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল এবং নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। এর কিছুদিন পরের কথা, সুরমা একদিন নতুন বউকে নিজের কাছে টেনে নিয়ে খুব গোপন একটা প্রশ্ন করল। আচ্ছা বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? কি আবার বলবেন ঠাকুরজি, কিছুই তো বলেননি। তবে তুমি ওর কাছে কখনো যাও না কেন? তোমার কি ওর কাছে যেতে ইচ্ছে করে না? কথাটি শুনে প্রতুলের প্রথমে খুব লজ্জা লাগলো। সে মুখ নিচু করে নিভৃত স্বরে বলল, ইচ্ছে তো করে দিদি, কিন্তু আমার যে যাওয়ার উপায় নেই। কেন বউ, উপায় নেই কেন? তোমার কি মনে নেই ঠাকুরজি? কই না তো, কি মনে নেই? ও, তুমি বোধহয় ভুলেই গেছো দিদি। আমার যে রাক্ষসগণ আর ওর হলো নরগণ, আমরা একসাথে থাকলে নাকি অমঙ্গল হবে। এ কথা কে বলেছে তোমাকে? উনি নিজেই তো পিসিমাকে বলেছিলেন, সেই জন্যই তো আমাকে আলাদা রাখা হয়েছে। শুনে সুরমা শিউরে উঠল। যজ্ঞদত্তের এই মিথ্যে ছলনার কথা জেনে তার পায়ের তলার মাটি সরে গেল। এই যে ডাহা মিথ্যে কথা বউ, জঘন্য মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ বউ, এক ভয়ানক মিথ্যে কথা। আমার তো বিশ্বাস হয় না দিদি যে উনি কোনো মিথ্যে কথা বলবেন। সুরমা আর নিজেকে সামলাতে পারল না। সে দু হাতে নতুন বউকে জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদে উঠল। বউ, আমি সব নষ্টের মূল, আমি মহাপাতকী। সুরমার মুখে মহাপাতকী শব্দটা শুনে নতুন বউ অবাক হয়ে গেল। সে নিজেকে সুরমার আলিঙ্গন থেকে ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে নিচু স্বরে প্রশ্ন করল, কেন ঠাকুরজি, তুমি এ কথা কেন বলছো? সে কথা আর শুনতে চেও না বউ, আমি মুখে আনতে পারছি না, আমি বলতে পারবো না। সুরমার এক মুহূর্ত দেরি করল না। সে ঝড়ের বেগে নিচতলা থেকে উপরে যজ্ঞদত্তের ঘরে গিয়ে উপস্থিত হলো। রাগে আর অপমানে তার সারা শরীর কাঁপছে। যজ্ঞ দাদা, এই একটা নিরপরাধ মেয়েকে তুমি এভাবে ঠকিয়ে রেখেছো? উফ, তুমি এত বড় মিথ্যেবাদী! এ কি বলছো তুমি সুরো? তুমি উচ্চ শিক্ষিত, তোমার লজ্জা হওয়া উচিত। ছি 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 ছি, কি ভেবে তুমি এই মেয়েটাকে বিয়ে করেছিলে? আর আজ কেনই বা তাকে এভাবে ত্যাগ করে আছো? আমার জন্য, আমার মুখ চেয়ে তুমি এই জঘন্য প্রতারণা করে আসছো। সুরমা, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি নই, তোমার চেয়ে আমার জ্ঞান অনেক বেশি। আজই আমাকে কোথাও পাঠিয়ে দাও দাদা, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। ছি 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 ছি, তোমার মুখ দেখতেও আমার লজ্জা হচ্ছে। সুরো,
কি বলছো তুমি এসব? বলছি যে তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা প্রতারক। মুহূর্তের মধ্যে যজ্ঞদত্তের মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। তার মনে হলো তার নিজের বিবেকই যেন তার সাথে যুদ্ধ করতে তাকে ডাকছে। হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি টেবিলের উপর থেকে একটা ভারী রুলার তুলে নিলেন। হ্যাঁ, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। আজ আজ আমি নিজেই তার প্রায়শ্চিত্ত করছি। কথাটা বলেই যজ্ঞদত্ত প্রচণ্ড জোরে নিজের মাথায় আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই তার কপাল ফেটে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করলো। যজ্ঞদত্তের এই অবস্থা দেখে সুরমা অস্ফুট স্বরে মাগো বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। যজ্ঞদত্ত দেখলেন তার সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। তিনি উন্মত্তের মতো বলে উঠলেন, আর কেন? ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে জাপটে ধরল। যজ্ঞদত্ত ফিরে দেখলেন তার স্ত্রী দাঁড়িয়ে আছে। তুমি? যজ্ঞদত্ত তার স্ত্রীর কাঁধে মাথা রাখলেন এবং পরক্ষণেই তিনিও জ্ঞান হারালেন। সুরমা যখন ঝড়ের মতো ওপর তলায় যাচ্ছিল তখন নতুন বউ শঙ্কিত হয়ে নিঃশব্দে তার পিছু নিয়েছিল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনেছে, সব দেখেছে। সূর্যের আলোর মতো সব সত্যি আজ তার সামনে পরিষ্কার হয়ে গেল। যন্ত্রণায় তার বুক কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল, কিন্তু এই চরম বিপদের সময়ে সে নিজেকে শক্ত করল এবং স্বামীর মাথা নিজের কোলে তুলে নিয়ে পাথর হয়ে বসে রইল। সেই ভয়ঙ্কর ঘটনার 6 দিন পর সুরমার জ্ঞান ফিরল। চোখ মেলেই সে ব্যাকুল হয়ে দাসীকে প্রশ্ন করল, দাদা, দাদা কেমন আছেন রে? তিনি ভালো আছেন দিদি? আমি আমি একবার দাদাকে দেখে আসবো। সুরমা উঠতে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই মাথা ঘুরে আবার বিছানায় শুয়ে পড়ল। ও দিদি, করো কি? তোমার শরীর বড্ড দুর্বল, তার ওপর আবার জ্বর এসেছে। ডাক্তারবাবু একদম উঠতে বারণ করেছেন যে। সুরমা আশা করেছিল যজ্ঞদাদা তাকে দেখতে আসবে, নতুন বউ আসবে, কিন্তু একদিন দুদিন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। কেউ এলো না, কেউ তার খোঁজও নিল না। সুরমার জ্বর সারল ঠিকই, কিন্তু শরীরটা বড় অবশ। ইচ্ছা করলে হয়তো সে উঠতে পারত, কিন্তু এক গভীর অভিমানে সে আর বিছানা ছাড়ল না। একা একা গুমড়ে কেঁদে সে তাদের সেই আলো ছায়ার কথা ভাবত। যে দীপ্ত আলো গাঢ় ছায়া নিয়ে তার খেলা শুরু করেছিল, আজ সেই আলো যেন নিভে আসছে। মধ্যাহ্নের সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তাই সেই ছায়াও আজ বিকৃত, প্রেতের মতো কঙ্কাল সার হয়ে অন্ধকারের দিকে সরে যাচ্ছে। কাঁদতে কাঁদতে একসময় সুরমা ঘুমিয়ে পড়ল। সুরমা অনুভব করল তার গায়ের উপর কে যেন একটা তপ্ত হাত রেখেছে। আধো ঘুমে সে শুনল কেউ ডাকছে, দিদি। এ কি বউ, এ কি দশা হয়েছে তোমার? হ্যাঁ? সুরমা দেখল বউয়ের চোখ দুটো রক্তবর্ণ, মুখ শুকিয়ে গিয়েছে আর ঠোঁট দুটো কালচে হয়ে উঠেছে। কি হয়েছে আমার? দিদি, তুমি তো আমাকে এই বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি। আমায় এবার ছুটি দাও দিদি, আমি চলে যাব। কেন ভাই, কোথায় যাবে তুমি? নতুন বউ কোনো উত্তর না দিয়ে সুরমার পায়ের ওপর মাথা রেখে লুটিয়ে পড়ল। সুরমা তাকে ছুঁয়ে দেখল তার শরীর আগুনের মতো পুড়ছে। কি, এই যে প্রচন্ড জ্বর। দিদি, ও দিদি, দিদি, বৌমা কোথায় গেলেন? ও মা, এই তো এখানে।
জ্বরের ঝোঁকে ঘর থেকে পালিয়ে এসেছেন। আজ 8 দিন ধরে উনি বেহুশ হয়ে পড়েছিলেন। কি করে যে উঠে এলেন! 8 দিন ধরে জ্বর? কেন, ডাক্তার দেখছে না? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালেও জেদ করে 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিলেন, কারো কথা শোনেননি। সন্ধ্যার ঠিক আগে সুরমা কোনো মতে যজ্ঞ দত্তের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। দাদা, দাদা, বউ আর বাঁচবে না। হ্যাঁ, বাঁচবে না? কেন, কি হয়েছে ওর? আমার ঘরে এসে দেখো দাদা, বউ বোধহয় আর আমাদের মাঝে নেই গো, আর আমাদের মাঝে নেই। 2-3 জন ডাক্তার এসে পরীক্ষা করে বলল প্রবল বিকার। সারা রাত তারা প্রাণপণে চেষ্টা করলেন, কিন্তু ভোরবেলায় হতাশ হয়ে চলে গেলেন। সারা রাত যজ্ঞ দত্ত বউয়ের মাথার শিয়রে বসে রইলেন। কতবার ব্যাকুল হয়ে ডাকলেন, কিন্তু বউ তাকে চিনতেই পারল না। ডাক্তাররা যখন জবাব দিয়ে চলে গেলেন, ভোরের সেই ম্লান আলোয় যজ্ঞ দত্ত কান্নায় ভেঙে পড়লেন। তিনি অচৈতন্য বধূর মুখের ওপর মুখ রেখে আকুল হয়ে ডাকতে লাগলেন, বউ, ও বউ, বউ, একবার তুমি চোখ মেলে চাও বউ, একবার তুমি চোখ মেলে চাও। একবারটি শুধু বলো যে তুমি আমায় ক্ষমা করেছো। একবার কথা বলো বউ, ও বউ, একবার তুমি কথা বলো। বৌদিদি, আমাদের কেন এমন কঠিন শাস্তি দিয়ে চলে গেলে গো? কেন এমন হলো? কিন্তু কে কথা বলবে? পৃথিবীর সমস্ত মান, অভিমান, অবহেলা আর তাচ্ছিল্য সরিয়ে দিয়ে সেই শান্ত মেয়েটি ধীরে ধীরে অনন্তের পথে মিলিয়ে গেল। তার নিথর দেহের পাশে পড়ে রইল যজ্ঞ দত্তের হাহাকার আর সুরমার চোখের জল। ঘটনার পর কয়েকদিন কেটে গেছে। বাড়িটা এখন এক শ্মশানের মতো নিস্তব্ধ। সুরমা আজ অনেক কষ্টে উঠে দাঁড়ালো। সে বাড়ির দাসীকে ডেকে জিজ্ঞাসা করল, দাদা কোথায়? কতক্ষণ হলো তাকে দেখছি না যে। দিদি, দাদাবাবু তো কালই পশ্চিমে চলে গিয়েছেন। পশ্চিমে? কবে আসবেন তিনি? তা তো জানি না দিদি, তবে যাওয়ার সময় বলে গেছেন বোধহয় শিগগিরই আর ফিরবেন না। তবে আমি কোথায় থাকবো? আমি এখানে একা একা কি করব? দাদাবাবু সরকার মশাইকে বলে গেছেন দিদিমণি যত খুশি টাকা নিয়ে যেখানে ইচ্ছে থাকতে পারেন, ওর থাকার কোনো অভাব হবে না। সুরমা আকাশের দিকে তাকিয়ে দেখল তার জগতের সব আলো আজ নিভে গিয়েছে। আকাশে সূর্য নেই, চন্দ্র নেই, এমনকি একটি তারা পর্যন্ত দেখা যাচ্ছে না। সে পাশে তাকিয়ে দেখল যে অস্ফুট ছায়াটি এতদিন তার পাশে পাশে ছিল, সেটিও আজ কোথায় যেন হারিয়ে গেছে। চারদিকে কেবল ঘন অন্ধকার। সুরমার বুকের স্পন্দন যেন বন্ধ হয়ে আসছে। তার চোখের জ্যোতি ম্লান আর স্থির হয়ে রইল। দিদি, ও দিদি, কি দেখছো অমন করে? হ্যাঁ, যজ্ঞ দাদা, আলো মশাই। তারপর সুরমা ধীরে ধীরে মাটির ওপর শুয়ে পড়ল। আলো ও ছায়ার সেই বিচিত্র কাহিনী
আজ অন্ধকারের এক অতল গহ্বরে চিরদিনের মতো হারিয়ে গেল। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী আলো ও ছায়া। গল্প পাঠে ছিলাম আমি, সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন দেবশ্রী দাস চৌধুরী, অর্পিতা দাস, আর্য জানা, শঙ্খনীতা বিশ্বাস, ডোনা ভট্টাচার্য ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু।